হালুয়াধারির মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ইতিহাস কেবল দিনের পর দিন ঘটনার পরম্পরা নয়, তার ভাঁজে লুকিয়ে আছে অজানা গন্ধ, হারিয়ে যাওয়া সংকেত, আর এমন কিছু রহস্য যা কোনো ইতিহাসবিদও খুঁজে পাননি। আজ ওয়ানডে সাসপেন্সে তোমার সামনে খুলে যাচ্ছে এমন 7টি ইতিহাস ভিত্তিক থ্রিলার গল্পের দরজা, যেগুলোতে রাজনীতি, ধর্ম, বিশ্বাস আর ষড়যন্ত্র মিশে তৈরি হয়েছে চরম উত্তেজনা আর সাসপেন্সের জাল। একের পর এক উন্মোচিত হবে প্রাচীন ভারতের রহস্য। প্রথম গল্প, চিত্রগুপ্তের অভিশাপ। দ্বিতীয়, তাম্রলিপির গুপ্ত সংকেত। তৃতীয়, শালিমারের গোপন সংকেত। চতুর্থ, শশাঙ্কের শেষ সংকেত। পঞ্চম, মোহাম্মদ বখতিয়ার খলজির শেষ অভিযান। ষষ্ঠ, শিবাজির অজ্ঞাত অভিযান। এবং সর্বশেষ, আকবরের গুপ্ত রহস্য। তৈরি থাকো, কারণ এই গল্পগুলো শুধু শোনার জন্য নয়, অনুভব করার জন্য। ইতিহাস এবার নিছক অতীত নয়, এবার সেটা শাস্ত্রে। ভিডিওটির নিচে কমেন্টটিকে পাশে সরালেই হাইপ অপশন পাবেন, ওটা হাইপ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চিত্রগুপ্তের অভিশাপ, যেখানে ইতিহাস, রহস্য আর অ্যাডভেঞ্চারের দুর্দান্ত মিশেল রয়েছে। 1777 সাল, ভারতের এক দুর্গের গভীরে লুকিয়ে আছে এক প্রাচীন গুপ্তধন, যেটি রক্ষা করছে এক ভয়ঙ্কর অভিশাপ। বহু রাজা মহারাজা থেকে শুরু করে ব্রিটিশরা পর্যন্ত সেই গুপ্তধন খুঁজতে গিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে। বর্তমান যুগে ইতিহাসবিদ অভিরাজ সেন আর তার সহকারী রুদ্রনীল এই রহস্য উদ্ঘাটনের জন্য যায় রাজস্থানের মরুভূমির এক পরিত্যক্ত দুর্গে। কিন্তু তারা জানে না, গুপ্তধন শুধু অভিশপ্তই নয়, এর পিছনে আছে এক গোপন সংগঠনের নজর। তারা কি পারবে চিত্রগুপ্তের গুপ্তধনের রহস্য ভেদ করতে, নাকি তারাও হয়ে যাবে ইতিহাসের আরেকটি হারিয়ে যাওয়া নাম? শুরু হচ্ছে চিত্রগুপ্তের অভিশাপ। রাজস্থান, 1777 সাল। গভীর রাতে ভানগড় দুর্গের অন্ধকার করিডোরে ছুটে চলেছে একজন রাজ পরিবারের সেনাপতি। তার পরনে যুদ্ধের পোশাক, হাতে একটি পুরনো পুঁথি। পিছনে কয়েকজন মুখোশধারী তাকে ধাওয়া করছে। দুর্গের এক গোপন চেম্বারের দরজার সামনে এসে সে থমকে দাঁড়ায়, কাপা হাতে দরজা ঠেলে ঢুকে যায় ভিতরে। ঠিক তখনই বাতাসে ভেসে আসে এক অভিশপ্ত মন্ত্র। যে চিত্রধনের ধন চুরি করবে সে ধ্বংস হবে, চিরতরে হারিয়ে যাবে ইতিহাসের অন্ধকারে। পরদিন সকালে দুর্গের সেই কক্ষটি ফাঁকা। সেনাপতির কোনো চিহ্ন নেই, কেবল পড়ে আছে রক্তের দাগ। ইতিহাসবিদ অভিরাজ সেনের কাছে আসে এক পুরনো চিঠি। দিল্লির এক গবেষক দাবি করেন, চিত্রগুপ্তের গুপ্তধনের আসল অবস্থান ভানগড় দুর্গ নয়, বরং রাজস্থানের এক অচেনা গ্রামে লুকিয়ে আছে। অভিরাজের সঙ্গী হয় তার বন্ধু ও প্রত্নতত্ত্ববিদ রুদ্রনীল ঘোষ। তারা রওনা দেয় রাজস্থানের মরুভূমি দিকে। পথে নানা অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কখনো মনে হয় কেউ তাদের অনুসরণ করছে, কখনো গাড়ির ইঞ্জিন অকারণে বন্ধ হয়ে যায়। গভীর রাতে তারা পৌঁছায় এক পুরনো মন্দিরে।
যেখানে দেয়ালে খোদাই করা আছে এক অদ্ভুত শ্লোক, যদি জানতে চাও চিত্রগুপ্তের রহস্য, তবে সূর্য অস্ত গেলে গভীর কূপে তাকাও। অভিরাজ আর রুদ্রনীল কূপের দিকে তাকিয়ে থাকার মুহূর্তেই চারপাশ থেকে কালো পোশাক মোড়া মুখোশধারী কয়েকজন এসে তাদের ঘিরে ধরে। কারো হাতে তলোয়ার, কেউ আবার বন্দুক তাক করে রেখেছে। তোমরা এখানে কি খুঁজছো? গম্ভীর গলায় প্রশ্ন করে এক মুখোশধারী। অভিরাজ ঠান্ডা গলায় বলল, আমরা ইতিহাসবিদ, গুপ্তধনচর নই। ইতিহাসের কিছু রহস্য জানলেই সবাই ইতিহাসবিদ হয়ে যায়? লোকটির কণ্ঠে সন্দেহের সুর। এরপর যা হলো সেটা অভিরাজরা কল্পনা করেনি। হঠাৎ কোথা থেকে যেন মাটিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়ার মধ্যে কয়েকজন মুখোশধারী কাঁচতে শুরু করে। কিছু বুঝে ওঠার আগেই এক গোপন পথ ধরে অভিরাজ আর রুদ্রনীল দৌড় দিল। ওরা পালাচ্ছে। বন্দুকের গুলি ছুটে আসে, কিন্তু ধোঁয়ার কুয়াশায় ঠিকঠাক নিশানা লাগাতে পারে না কেউ। অভিরাজরা দৌড়ে এক পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের পিছনে আশ্রয় নেয়। এইটা নিশ্চয়ই চিত্রগুপ্তের গুপ্তধনের সুরক্ষাকারীরা, ফিসফিস করে বলল রুদ্রনীল। এরা কারা সেটা জানি না, কিন্তু এরা চাইছে না আমরা সত্যের কাছে পৌঁছাই। ধোঁয়া কেটে গেলে দেখা গেল মুখোশধারীরা কোথায় যেন উধাও হয়ে গেছে। রাত একটু গভীর হতেই অভিরাজ আবার কূপের কাছে ফিরে এলো। মশালের আলো দেখা গেল জলের নিচে সত্যি কিছু একটা চকচক করছে। এটা কি কোনো ধাতব বস্তু? রুদ্রনীল কৌতূহল চোখে তাকালো। অভিরাজ মোবাইলের আলো ফেলে দেখতে পেল পাথরের উপর কিছু খোদাই করা আছে। সূর্যের দেশে সন্ধ্যা হলে চন্দ্রের আলোয় পথ দেখো, চিত্রগুপ্ত যেখানে বসত সেখানেই তার ছায়া রবে। এর মানে কি? রুদ্রনীল ফিসফিস করে বলল। অভিরাজ একটু ভাবল, তারপর বলল, আমার মনে হয় আমাদের চাঁদের আলোয় কিছু একটা খুঁজতে হবে। ঠিক তখনই পিছনে একটা পাথর সরে গিয়ে খুলে গেল এক গোপন দরজা। পাথরের নিচ থেকে বেরিয়ে এলো একটা গুহার প্রবেশ পথ। এটা তো মনে হয় সেই আসল জায়গা। অভিরাজ উত্তেজিত কণ্ঠে বলল। ওরা মশাল হাতে গুহার ভিতরে ঢুকলো। দেয়ালে শত শত বছরের পুরনো লিপি খোদাই করা। ঠিক তখনই একটা মূর্তি দেখে তারা থমকে গেল। অভিরাজ আর রুদ্রনীল টর্চের আলোয় গুহার ভেতর এগিয়ে চলল। চারপাশের দেয়ালে পুরনো খোদাই করা লিপি, মনে হচ্ছে কয়েকশো বছর আগের। বাতাসের মধ্যে একটা পচা গন্ধ, যেন বহু যুগ ধরে কেউ এখানে আসেনি। হঠাৎ অভিরাজ থমকে দাঁড়ালো। এটা দেখো। দেয়ালের একপাশে চিত্রগুপ্তের বিশাল এক মূর্তি খোদাই করা। তার হাতে একটা তালিকা, যেখানে অস্পষ্ট কিছু নাম লেখা রয়েছে। নিচে খোদাই করা আছে এক অদ্ভুত শ্লোক, যে সত্য জানবে সে আর ফিরে যাবে না, ছায়াই তার শেষ আশ্রয়। রুদ্রনীল গলা খাকারি দিয়ে বলল, হে, এটা কি কোনো সতর্কবার্তা? হতে পারে, কিন্তু আমরা এখন পিছিয়ে যেতে পারি না। ওরা আরেকটু এগোতেই আচমকা একটা আওয়াজ হলো। গুহার পিছনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাহ, এই চমৎকার! রুদ্রনীল বিরক্ত কণ্ঠে বলল, এবার তাহলে আমরা এখানে আটকা পড়লাম। তার কথা শেষ হওয়ার আগে মেঝের নিচ থেকে ধীরে ধীরে বালি উঠতে শুরু করলো। ওরে বাবা, এ তো কুইকস্যান্ডের মতো। অভিরাজ দ্রুত চারপাশ খুঁজতে লাগলো। একমাত্র উপায় দেয়ালে খোদাই করা কিছু লিপির মধ্যে কোনো সংকেত থাকতে পারে। দেখো, চিত্রগুপ্তের চোখের নিচে একটা গর্তের মতো জায়গা। রুদ্রনীল দ্রুত ওখানে হাত দিল। হঠাৎ পুরো গুহা কেঁপে উঠল, আর এক পাশে একটা নতুন দরজা খুলে গেল। এটাই হয়তো পথ। বালির স্তর ওদের পায়ের প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেছে। সময় নষ্ট না করে দ্রুত ওরা দরজার দিকে দৌড় দিল। নতুন কক্ষে ঢুকতেই ওরা বিস্ময়ে হতবাক। চারিদিকে বিশাল বিশাল পাথরের স্তম্ভ, আর তার মাঝখানে রাখা একটা পুরনো লোহার সিন্দুক। অভিরাজ ধীরে ধীরে সিন্দুকের ঢাকনা খুলল। ঠিক তখনই পেছনে কদম ফুলের মতো একটা লাল আলো জ্বলে উঠল।
কেউ একজন বলল, তোরা এখানে কি করছিস? অভিরাজ আর রুদ্রনীল ধীরে ধীরে ঘুরে তাকালো এবং যা দেখল সেটা তাদের শির দ্বারা ঠান্ডা করে দিল। সামনে দাঁড়িয়ে আছে একজন উজ্জ্বল লাল পোশাকে মোড়া বৃদ্ধ, মুখে গভীর ক্ষত, চোখজোড়া ভয়ানক কালো। তার সারা শরীর যেন আলো আধারির মধ্যে কেঁপে উঠছে। তোমরা এখানে কি করছো? তার গলাটা কেমন যেন ভৌতিক, যেন একই সঙ্গে একাধিক মানুষের কণ্ঠ বাজছে। রুদ্রনীল ফিসফিস করে বলল, এটা কি মানুষ? অভিরাজ ঠান্ডা গলায় বলল, আমরা ইতিহাসের সত্য খুঁজি, আপনি কে? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে এগিয়ে এলো। তার পায়ের শব্দ যেন গুহার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। আমি চিত্রগুপ্তের ছায়া। যে কেউ এই ধন স্পর্শ করতে আসবে সে আমার শাপে ধ্বংস হবে। অভিরাজ এবার সাহস করে বলল, আপনি কি সত্যি চিত্রগুপ্তের প্রহরী, নাকি এটা শুধু কিংবদন্তি? বৃদ্ধ হেসে উঠল, কিন্তু তার হাসিতে কোনো উষ্ণতা নেই। এই গুপ্তধন শুধু ধন নয়, এটা ক্ষমতার উৎস। যারা একে খুঁজতে এসেছে তারা কেউ ফিরে যায়নি। ঠিক তখনই গুহার মেঝে কেঁপে উঠল। পাথরের দেওয়ালে খোদাই করা প্রতিটি মূর্তির চোখ থেকে গাঢ় লাল আলো বেরোতে লাগলো। এটা কি হচ্ছে? রুদ্রনীল আতঙ্কিত হয়ে চেঁচিয়ে উঠল। বৃদ্ধ লোকটি মাটিতে এক পা ঠুকতেই গুপ্তধনের সিন্ধুকের সামনে নতুন কিছু লেখা ভেসে উঠল। শুদ্ধ হৃদয় ছাড়া যে ধন স্পর্শ করবে তার আত্মা হবে বন্দী, শরীর হবে ধ্বংস। অভিরাজ দ্রুত চিন্তা করতে লাগলো, এর মানে দাঁড়ায় এই ধন শুধুমাত্র কেউ যদি সত্যিকারের নিঃস্বার্থভাবে চায় তবে সে পাবে, এবং যদি ভুল ব্যক্তি একে স্পর্শ করে তাহলে সে মরবে। কি হবে এবার? ঠিক তখনই সিন্ধুকের ঢাকনা ধীরে ধীরে নিজে থেকে খুলতে লাগলো। অভিরাজ আর রুদ্রনীল দম বন্ধ করে তাকিয়ে থাকলো, কিন্তু বৃদ্ধ হঠাৎই বিকট এক গর্জনে বলে উঠল, না, তোরা এটা নিতে পারবি না। তার হাত থেকে এক শক্তিশালী আগুনের বল ছুটে এলো অভিরাজের দিকে। অভিরাজ সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আগুনের প্রচণ্ড তাপে পাথরের মেঝেও ফেটে যেতে লাগলো। দৌড়ো! রুদ্রনীল চিৎকার করলো। অভিরাজ এক ঝটকায় পাশের স্তম্ভের আড়ালে লাফিয়ে পড়ল, আর আগুনের বলটা সোজা গিয়ে আছড়ে পড়ল পিছনের দেয়ালে। মুহূর্তেই সেখানে কালো পোড়া দাগ পড়ে গেল। এ লোকটা মানুষ না, এ কিছু অন্যরকম। রুদ্রনীল আতঙ্কিত কণ্ঠে বলল, আমাদের বেরোতে হবে। অভিরাজ দ্রুত চারপাশ দেখল। গুপ্তধনের সিন্ধুকটা তখনও খোলা অবস্থায় দাঁড়িয়ে, কিন্তু তার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ানক বৃদ্ধ। বৃদ্ধ আবারও গর্জে উঠল, এই ধন আমার। তোরা যদি একে ছুতে চাস তবে তোদের শেষ করব। ঠিক তখনই গুহার একপাশে হালকা কম্পন শুরু হলো। একটা বিশাল পাথরের দেয়াল ধীরে ধীরে সরে গিয়ে খুলে গেল এক নতুন গোপন দরজা। অভিরাজ চমকে উঠল, এটা তো! দরজার উপারে এক অদ্ভুত নীলচে আলো দেখা যাচ্ছে, আর মেঝেতে খোদাই করা কিছু প্রতীক যেন জ্বলতে শুরু করেছে। রুদ্রনীল দরজার দিকে তাকিয়ে বলল, এটা কি আমাদের জন্য খোলা হলো, নাকি এটা অন্য কিছুর জন্য? গুহার আলো আধারির মধ্যে হঠাৎ সেই বৃদ্ধ কেঁপে উঠল, যেন তার শরীরে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। না, এর দরজা খোলা যাবে না। এটা এটা আমার ধ্বংস আনবে। তার চিৎকারে পুরো গুহার দেয়াল কেঁপে উঠল, আর পাথরের টুকরো ঝরে পড়তে শুরু করলো। দ্রুত ভেতরে ঢুকতে হবে। অভিরাজ আর রুদ্রনীল কোনোভাবে দৌড়ে গোপন দরজার ভিতরে ঢুকে পড়ল। দরজার ওপাশে যা দেখল সেটা ছিল তাদের জীবনের সবচেয়ে অদ্ভুত দৃশ্য। গোপন কক্ষের মাঝখানে একটা বিশাল পাথরের চাকা, যার চারপাশে জলজল করছে কয়েকটি পুরনো ব্রাহ্মী লিপি। একটা উজ্জ্বল আলো ঠিক মাঝখানে ঘুড়ির মতো ঘুরছে, আর তার মধ্যে যেন সময় সারণীর মতো কিছু প্রতিচ্ছবি ভেসে উঠছে। এটা এটা কি টাইম পোর্টাল? অভিরাজ বিস্ময়ে বলল, এটাই চিত্রগুপ্তের আসল ধন, সময়ের খাতা, যেখানে সমস্ত অতীত, বর্তমান আর ভবিষ্যতের রেকর্ড লেখা আছে।
রুদ্রনীল হতবাক হয়ে তাকিয়ে থাকলো। তার মানে আমরা যদি চাই তবে? হ্যাঁ, আমরা ইতিহাসের যে কোনো সময় যেতে পারবো। কিন্তু তার আগে তারা শুনতে পেল পিছনে বৃদ্ধ লোকটির বিকট গর্জন। তোরা কেউ এখানে টিকে থাকতে পারবি না। গোপন কক্ষে দাঁড়িয়ে অভিরাজ আর রুদ্রনীল বিস্ময়ে তাকিয়ে আছে। তাদের সামনে সময়ের সারণীর মতো ঘূর্ণায়মান এক আলো জ্বলছে, আর সেই আলোয় ভেসে উঠছে অতীতের বিভিন্ন দৃশ্য। রাজা বিক্রমাদিত্যের সভা, গুপ্ত সাম্রাজ্যের রথযাত্রা, সম্রাট অশোকের যুদ্ধ, এমনকি ভবিষ্যতের অস্পষ্ট কিছু প্রতিচ্ছবি। রুদ্রনীল ফিসফিস করে বলল, এটা কি সত্যি? আমরা যদি চাই তবে ইতিহাসের যে কোনো সময় যেতে পারবো? অভিরাজ কিছু বলার আগেই পিছন থেকে একটা ভয়ানক গর্জন শোনা গেল। বৃদ্ধ লোকটি হঠাৎই তাদের সামনে এসে পড়ল, কিন্তু এবার সে আগের মতো নেই। তার শরীর কাঁপছে, চোখ দুটো আগুনের মতো লাল, যেন সে তার অস্তিত্ব হারাতে বসেছে। তোরা জানিস না এই শক্তি কতটা ভয়ঙ্কর। অভিরাজ এবার চিৎকার করে বলল, তুমি কে? সত্যিটা বলো। বৃদ্ধের চোখে মুখে কষ্ট ফুটে উঠল। আমি সেই প্রহরী যে চিত্রগুপ্তের রেকর্ড রক্ষা করতে যুগ যুগ ধরে বন্দী। আমি ছিলাম রাজা বিক্রমাদিত্যের সবার এক পণ্ডিত, কিন্তু এই ধরনের লোভ আমাকে অভিশপ্ত করেছে। রুদ্রনীল হতবাক হয়ে বলল, তাহলে তুমি কি মানুষ নও? আমি এখন আর মানুষ নই, আমি এই ধনের দাস, চিত্রগুপ্তের ছায়া। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ যদি এই ধন লোভের জন্য ব্যবহার করে তবে সে চিরদিনের জন্য এই সময়ের ফাঁদে আটকা পড়বে, ঠিক যেমন আমি পড়েছি। অভিরাজ গম্ভীরভাবে ভাবল, তাহলে আমাদের এই ধন ধ্বংস করতেই হবে, যাতে কেউ এটা অপব্যবহার করতে না পারে। বৃদ্ধ ধীরে ধীরে বলল, শুধুমাত্র শুদ্ধ হৃদয়ের কেউই এই ধরনের পরিণতি নির্ধারণ করতে পারবে। অভিরাজ কক্ষে থাকা প্রাচীন লিপির দিকে তাকিয়ে দেখল, সেখানে লেখা ছিল, যদি সত্যই জানো তবে মুক্ত করো, যদি লোভ করো তবে বন্দী হও। অভিরাজ আর দেরি করল না, সে হাত বাড়িয়ে সময়ের আলোয় একবার স্পর্শ করল। হঠাৎই চারিদিকে প্রবল ঝড় শুরু হয়ে গেল। বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল। তার শরীর ধীরে ধীরে ভেঙে যেতে লাগলো, যেন সে সময়ের বয়ে যাওয়া ধুলোর মতো বিলীন হয়ে যাচ্ছে। তার শেষ কথা ছিল, আমি অবশেষে মুক্তি পেলাম। সময় ফিরে এলো স্বাভাবিক অবস্থায়। ঝড় থেমে গেল, গুপ্তধনের আলো নিভে গেল, আর কক্ষের মাঝখানে পড়ে রইল শুধু একখণ্ড প্রাচীন পাথর, যেখানে লেখা, সময় আর সত্যকে লুকিয়ে রাখা যায় না। অভিরাজ আর রুদ্রনীল একে অপরের দিকে তাকালো। রুদ্রনীল হেসে বলল, আমরা তাহলে একটা সময় যন্ত্র ধ্বংস করলাম? অভিরাজ মৃদু হেসে বলল, না, আমরা ইতিহাসকে তার জায়গায় রেখে এলাম। গুহার দরজা আবার খুলে গেল। বাইরে তখন ভোরের আলো ফুটছে। অভিরাজ পিছন ফিরে তাকিয়ে দেখল, গুপ্তধনের কক্ষটা ধীরে ধীরে ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তারা ধীরে ধীরে গুহা থেকে বেরিয়ে এলো। রুদ্রনীল দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আমরা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সাক্ষী হয়ে রইলাম। অভিরাজ মৃদু হেসে বলল, কিন্তু এ সত্য কেউ জানবে না। চিত্রগুপ্তের ন্যায় এখনো রয়ে গেল সময়ের অতলে। গল্প শেষ, কিন্তু সময়ের রহস্য কি সত্যি শেষ হলো, নাকি নতুন কোনো রহস্য অপেক্ষা করছে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নজর রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের পর্দায়। তাম্রলিপির গুপ্ত সংকেত। ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া কিছু রহস্য কখনো সত্যি হারায় না। সেগুলো ধুলো জমে অপেক্ষা করে কারো চোখে পড়ার জন্য। 1700 শতকের বাংলায় এক সাধু এক গুপ্তধনের রক্ষক হয়েছিলেন, আর সেই ধনের অবস্থান লিখে রেখে গিয়েছিলেন এক
তাম্রলিপিতে। কিন্তু কালচক্রের পরিক্রমায় সেই লিপি হারিয়ে যায়। থেকে যায় শুধু তার গুজব আর অভিশাপের ছায়া। 1857 সালে এক ব্রিটিশ অফিসার সেই তাম্রলিপির অংশবিশেষ খুঁজে পান, কিন্তু তিনি তার রহস্য উদ্ধার করার আগেই রহস্যময়ভাবে মারা যান। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তারা আমাকে অনুসরণ করছে। 5 দশক পর কলকাতার এক প্রত্নতাত্ত্বিক রুদ্রনারায়ণ চৌধুরী ও তার বন্ধু ভাষাবিদ বিনয় বসু সেই তাম্রলিপির সূত্র ধরে এক প্রাচীন দুর্গে প্রবেশ করেন। কিন্তু তারা জানতেন না, সেই দুর্গের ছায়ায় লুকিয়ে আছে এক অন্ধকার শক্তি, এক দুঃসাহসিক অভিশাপ। রহস্যের গহীন অন্ধকারে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত তো? তাহলে চলো, যাত্রা শুরু হোক তাম্রলিপির গুপ্ত সংকেত। 1907 সালের কলকাতা। প্রত্নতাত্ত্বিক রুদ্রনারায়ণ চৌধুরী এক সন্ধ্যায় ব্রিটিশ লাইব্রেরির ধুলো মাখা নথি ঘাটছিলেন। হঠাৎ তার চোখ আটকে যায় একটি পুরনো রিপোর্টে। 1857 সালে ব্রিটিশ অফিসার উইলিয়াম হেনরি নদিয়ার এক পুরনো দুর্গে এক রহস্যময় তাম্রলিপি খুঁজে পান। তবে লিপির অর্থ উদ্ধার করতে না করতেই তিনি রহস্যজনকভাবে মারা যান। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, তারা আমাকে অনুসরণ করছে। রুদ্রনারায়ণ কাগজটি হাতে নিয়ে ভাবতে থাকেন। ইতিহাসবিদ হিসাবে তার অভিজ্ঞতা বলে, এমন পুরনো দলিলগুলোতে সত্যের আভাস থাকে। তিনি সিদ্ধান্ত নেন নদিয়ার সেই দুর্গের সন্ধানে বের হবেন, কিন্তু একা যাওয়া ঠিক হবে না। তাই তিনি সাহায্যের জন্য ডাক পাঠান তার বন্ধু ভাষাবিদ বিনয় বসুকে। বিনয় বহু প্রাচীন ভাষায় দক্ষ, তাম্রলিপির পাঠোদ্ধার করতে তার জুড়ি নেই। নদিয়ার সেই দুর্গে প্রবেশ করা সহজ ছিল না। স্থানীয়রা বিশ্বাস করত দুর্গ অভিশপ্ত। বহু মানুষ সেখানে গিয়ে আর ফিরে আসেনি। পুরোহিত কৃষ্ণানন্দ রুদ্রনারায়ণকে সাবধান করে বললেন, মহারাজ কৃষ্ণচন্দ্রের আমলে এই দুর্গের গোপন কুঠুরিতে এক সাধু ধন রক্ষা করেছিলেন, কিন্তু তিনি অভিশাপ দিয়ে গিয়েছিলেন, কেউ যদি লোভে পড়ে ধন খুঁজতে আসে, সে আর জীবিত ফিরবে না। রুদ্রনারায়ণ ও বিনয় কুসংস্কারে বিশ্বাস করতেন না। তারা গভীর রাতে দুর্গের দিকে রওনা হলেন। দুর্গের ভিতরে প্রবেশ করতেই মনে হলো কেউ যেন তাদের পিছন থেকে নজর রাখছে। বাতাস ভারী, অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ করেই একটা কিছু ছায়ার মতো পাশ দিয়ে বেরিয়ে গেল। বিনয় ফিসফিস করে বলল, দেখলি, কেউ আছে, আমাদের নজরদারি করছে। রুদ্রনারায়ণ এগিয়ে গেলেন। ধুলো জমা পাথরের দেয়ালে খোদাই করা কিছু শিলালিপি দেখা গেল, কিন্তু এগুলো কোনো সাধারণ লেখা নয়, সেগুলো এক প্রকার গুপ্ত সংকেত। বিনয় ভাষাটি চিনতে পারলেন, এটি খরষ্ঠী লিপি, মগধ রাজত্বের সময়কার। লেখাগুলোর পাঠোদ্ধার করে তারা একটি বাক্য উদ্ধার করলেন, মৃত্যুকে অতিক্রম করলেই সত্য প্রকাশ পাবে। হে, এটার মানে কি? দুর্গের ভিতরে তারা আরও এগোলেন। এক জায়গায় মাটির নিচে কিছু পাথরের ধাপ দেখতে পেলেন। ধাপগুলো অনুসরণ করতেই একটা পাথরের দরজা পেলেন, যার গায়ে খোদাই করা ছিল, যদি লোভ থেকে মুক্তি না পাও তবে প্রবেশ করো না। তারা দরজা ঠেলে খুলতেই এক গোপন প্রকোষ্ঠের সামনে এসে দাঁড়ালেন। ভিতরে অন্ধকার। হাতে হারিকেন জ্বালাতেই দেখা গেল একটি লোহার বাক্স রাখা আছে মাঝখানে। রুদ্রনারায়ণ বাক্সটি খুললেন। খুলতেই চোখ বিস্ফারিত হয়ে গেল। ভেতরে সোনার মুদ্রা, পুরনো তাম্রলিপি এবং একটি পাণ্ডুলিপি। বিনয় তাম্রলিপিটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। এতে লেখা ছিল, এই ধন ব্রিটিশদের বিপক্ষে সংগ্রামের জন্য রক্ষিত। যে এই গুপ্তধন উদ্ধার করবে তাকে নিশ্চিত করতে হবে এটি অন্যায় কাজে ব্যবহার করা হবে না, নতুবা মৃত্যু অবধারিত। ঠিক তখনই পিছনে পায়ের শব্দ শুনতে পেলেন তারা। কেউ যেন তাদের অনুসরণ করছিল। তারা ঘুরে দাঁড়াতেই দেখলেন কালো পোশাক পরা 6 জন ব্যক্তি তাদের ঘিরে ফেলেছে। একজন বলল, এই গুপ্তধন আমাদের,
তোরা এত সহজে এখান থেকে বেরোতে পারবি না। তারা ছিল এক গুপ্ত সংগঠনের লোক, যারা বহুদিন ধরে এই ধনের খোঁজ করছিল। রুদ্রনারায়ণ দ্রুত বুঝে নিলেন যে লড়াই ছাড়া উপায় নেই। তিনি হেরিকেনে তেল ঢেলে আগুন ধরিয়ে দিলেন। পুরো প্রকোষ্ঠ আলোয় ঝলমল করে উঠল। সেই ফাঁকে বিনয় গুপ্তধনের বাক্স থেকে তাম্রলিপি তুলে নিলেন। হঠাৎই এক বিকট আওয়াজ, পুরো প্রকোষ্ঠ কেঁপে উঠল। ছাদ থেকে ধ্বংসস্তূপ পড়তে শুরু করল। রুদ্রনারায়ণ চেঁচিয়ে উঠলেন, দৌড়া, দুর্গ ধসে পড়েছে। তারা কোনো মতে বাইরে বেরিয়ে এলেন। পেছনে দুর্গের সেই গোপন প্রকোষ্ঠ ধ্বংসস্তূপে পরিণত হল। গুপ্ত সংগঠনের লোকদের কেউ বেঁচে ছিল কিনা জানা গেল না। ফিরে এসে রুদ্রনারায়ণ আর বিনয় সেই গুপ্তধনের মুদ্রাগুলো ভারতীয় বিপ্লবীদের কাছে পৌঁছে দিলেন, যাতে তারা ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রামে এটি ব্যবহার করতে পারে। কিন্তু সবচেয়ে মূল্যবান ছিল তাম্রলিপিটি, যা বাংলার এক গোপন অধ্যায়ের সাক্ষী হয়ে থাকল। রুদ্রনারায়ণ চিঠিতে লিখলেন, ইতিহাসের সত্য কখনো হারিয়ে যায় না। লোভের হাত থেকে মুক্তি পেলেই তা পুনরুদ্ধার করা সম্ভব। গল্প শেষ, কিন্তু কি সত্যি শেষ? ইতিহাসের ধুলায় হয়তো আরো কত রহস্য লুকিয়ে আছে। শালিমারের গোপন সংকেত। 1770 সাল, মুর্শিদাবাদ। সন্ধ্যা নামার সাথে সাথে শহরের বাতাসে যেন একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ে। গঙ্গার ধারে পুরনো বাদামতলা মসজিদের পাশে সরু গলিতে এক ভিক্ষুক দৌড়ে আসছে। কাঁপতে কাঁপতে সে পৌঁছায় মসজিদের পুরোহিত মাওলানা রহিমউদ্দিনের কাছে। মাওলানা সাহেব, ওরা আমাকে মারবে। পুরোহিত তাকিয়ে দেখে ভিক্ষুকের গায়ে ধুলো মাখা ফকিরি চাপ, কিন্তু হাতে ধরা একটা পুরনো তামার পুঁথি। পুঁথির গায়ে লেখা, কালো বাঘের চিহ্ন যার হাতে, সেই পাবে সত্যের সন্ধান। মাওলানা রহিমউদ্দিন আতঙ্কিত হয়ে পুঁথিটা নেয়, আর ঠিক তখনই একটা ছুরির ঝলক। এক মুহূর্তের মধ্যে ছুরি তার বুকে ঢুকে যায়। ভিক্ষুক পালিয়ে যায়, কিন্তু মৃত্যুর আগে মাওলানা তার রক্ত দিয়ে মাটিতে লিখে যান মাত্র দুটি শব্দ, কালো বাঘ। পরদিন সকালে এই হত্যাকাণ্ডের খবর পায় নবীন রায়, এক সাধারণ যুবক, যার পিতা ছিলেন নবাব সিরাজউদ্দৌলার দরবারের পুরনো কেরানি। বাবা মায়ের মৃত্যুর পর নবীন একা। তবে তার শখ পুরনো পুঁথি আর লিপি সংগ্রহ করা। নবীন সেই তামার পুঁথির সন্ধান পায়, যা মাওলানার হাতে ছিল। সেখানে গুপ্তধনের সংকেত রয়েছে। নবীন ভাবে, কালো বাঘ কি? সে পুরনো নথি ঘেটে জানতে পারে কালো বাঘ ছিল সিরাজউদ্দৌলার এক গুপ্ত সংগঠন, যারা নবাবী কোষাগারের পাহারাদার ছিল। কিন্তু সিরাজের পতনের পর তাদের অস্তিত্ব অদৃশ্য হয়ে যায়। তবে নবীন জানে না, এই গুপ্তধনের সন্ধানে শুধু সে নয়, ইংরেজরাও লেগে আছে। নবীন তার বন্ধু আমজাদ আলী, যিনি নবাবের প্রাক্তন সেনাপতি ছিলেন, তার কাছে যায়। আমজাদ বলে, শোন, এই গুপ্তধন শুধু ধন সম্পদের বিষয় নয়, এই সিরাজউদ্দৌলার শেষ পরিকল্পনা এই ধনের সাথে লুকিয়ে আছে। ঠিক তখনই একদল ইংরেজ সেনা তাদের ঘিরে ফেলে। নবীন রায়, তুমি যদি আমাদের সেই পথে দাও, তাহলে তোমার জীবন রক্ষা পাবে, বলে ক্যাপ্টেন উইলিয়াম ব্রুকস। নবীন ও আমজাদ বুঝতে পারে, এই গুপ্তধনের সন্ধান পাওয়া মানে শুধু সোনার উপর মালিক হওয়া নয়, এটা এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। তারা কোনো মতে পালিয়ে যায়। কিন্তু তখনই ঘটে দ্বিতীয় খুন। এক বৃদ্ধ, যিনি এক সময় সিরাজের দেহরক্ষী ছিলেন, তিনিও খুন হন। আর তার ঘরে পাওয়া যায় আরেকটি সংকেত,
যে পথ রক্তে রঞ্জিত সেখানে সত্য লুকিয়ে। নবীন বুঝতে পারে গুপ্তধনের আসল অবস্থান হিরাজিল মসজিদের নিচে। সে ও আমজাদ গোপনে সেখানে পৌঁছে যায়। মসজিদের ভেতর এক পুরনো কারুকার্য করা দরজার গায়ে লেখা শালিমারের প্রান্তে যেখানে শেষ আলো পড়ে। ঠিক তখনই তাদের সামনে এসে দাঁড়ালো কালো বাঘ। সে মুখোশ খুলে ফেলে, আর নবীন দেখে সে আর কেউ নয়, গুরুদেব রামেশ্বর বিদ্যাভূষণ। তিনি বলেন, তোমরা যা খুঁজছো তা শুধু স্বর্ণ মুদ্রা নয়, যা সিরাজের যত পরিকল্পনা। দরজা খুলতেই তারা দেখে ভেতরে কয়েকটি সোনার মোহর, সিরাজের ব্যবহৃত তরবারি আর একটি চামড়ার পুঁথি। কিন্তু ঠিক তখনই ইংরেজ সেনারা এসে পৌঁছায়। নবীন, আমজাদ আর গুরুদেব একসাথে লড়াই করে। নবীন ইংরেজ সেনাপতির বন্দুক ছিনিয়ে নেয়, আমজাদ তার তরবারি দিয়ে আঘাত আনে, আর গুরুদেব গুপ্ত সংকেতের রহস্য ব্যাখ্যা করে। এক পর্যায়ে ইংরেজ ক্যাপ্টেন ব্রুকস গুরুদেবকে বন্দুক তাক করে। শেষবারের মতো বলছে, সেই চামড়ার পুঁতে আমাদের খাও। নবীন আর দেরি করে না, ব্রুকসের হাতে একটা ছুরি ছুঁড়ে মারে। ব্রুকস থপ করে মাটিতে লুটিয়ে পড়ে। ইংরেজ সেনারা পালাতে বাধ্য হয়। গুপ্তধনের সাথে সিরাজের শেষ যুদ্ধ পরিকল্পনা আবারও ইতিহাসে ফিরে আসে। নবীন ও আমজাদ সংকল্প নেয় এই সত্যকে জনগণের সামনে তুলে ধরবে। ইংরেজরা হার মানে, কিন্তু তারা প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। শহরের বুকে নতুন এক বিদ্রোহের স্ফুলিঙ্গ জ্বলে ওঠে। কথিত আছে সেই রাতের পর নবীনকে আর দেখা যায়নি, কিন্তু কিছুদিন পর থেকে শহরের বিভিন্ন জায়গায় এক রহস্যময় ব্যক্তি কালো মুখোশ পরে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তার পরিচয় কেউ জানে না, কিন্তু সবাই তাকে এক নামে চেনে, কালো বাঘ। এই গল্পটি সিরাজউদ্দৌলার ঐতিহাসিক পটভূমির উপর ভিত্তি করে তৈরি, তবে রহস্য আর অ্যাডভেঞ্চারের স্বাদ বাড়ানোর জন্য কিছু কাল্পনিক সংযোজন করা হয়েছে। শশাঙ্কের শেষ সঙ্গে। বাংলার ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়, গৌড়ের মহাবীর সম্রাট শশাঙ্কের শেষ সঙ্গে। এই রহস্যময় গল্পে উঠে আসবে ষষ্ঠ সপ্তম শতকের রাজনৈতিক চক্রান্ত, গুপ্ত সংকেত আর এক হারিয়ে যাওয়া সত্যের সন্ধান। সম্রাট শশাঙ্ক বাংলার প্রথম স্বাধীন শাসক, যিনি গুপ্ত সাম্রাজ্যের পতনের পর গৌড়কে শক্তিশালী করেছেন। কিন্তু তার মৃত্যুর আগে একটি রহস্যময় সংকেত রেখে যান, যা শতাব্দীর পর শতাব্দী ধাঁধার মতো রয়ে গেছে। কি ছিল সেই সংকেত? কেন এটিকে এতদিন গোপন রাখা হয়েছিল? সত্যি কি এটি এক বিপ্লবের বার্তা, নাকি এক অমোঘ অভিশাপ? এই গল্পের রাজনীতি, যুদ্ধ, গুপ্তচর আর এক শ্বাসরুদ্ধকর ঐতিহাসিক রহস্য একসাথে মিশে গেছে। চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন। ঐতিহাসিক পটভূমিতে আজকের গল্প, শশাঙ্কের শেষ সংকেত। সময়কাল 637 খ্রিস্টাব্দ, বাংলার গৌড় রাজ্য। স্থান কর্ণ সুবর্ণ, অধুনা মুর্শিদাবাদ। রাজা শশাঙ্ক কর্ণ সুবর্ণের রাজপ্রাসাদের গোপন প্রকোষ্ঠে বসে আছে। বাইরে বজ্রপাত হচ্ছে, হাওয়ায় বাতাসে নদীর জল উথাল পাতাল হয়ে উঠছে। একগুঁয়ে ও দূরদর্শী শাসক শশাঙ্ক জানতেন তার সময় ফুরিয়ে আসছে। উত্তর থেকে হর্ষবর্ধন এবং পূর্ব থেকে ভাস্কর বর্মার বাহিনী গৌড় দখল করতে আসছে। তিনি কাপা হাতে একটা তাম্র ফলক নিজের সামনে রাখেন। তার পাশে বিশ্বস্ত মন্ত্রী সুধীর সেনগুপ্ত দাঁড়িয়ে। এই ফলকেই আছে বাংলার ভবিষ্যৎ, শশাঙ্ক বললেন।
আমার পর যদি কেউ গৌড়ের সত্যিকারের উত্তরাধিকারী হতে চায় তবে তাকে এটা উদ্ধার করতে হবে। সুধীর মাথা নত করে বললে, রাজন, এই সংকেত যদি শত্রু হাতে পড়ে? শশাঙ্ক হাত তুলে থামিয়ে দিলেন। আমি সেটা হতে দেবো না। ফলকটা এমন জায়গায় থাকবে যেখানে কেউ সহজে খুঁজে পাবে না। একদিন এক সত্যিকারের উত্তরাধিকারী এটা উদ্ধার করবে। তিনি এক কুয়ে হাসলেন। তারপর হাতে থাকা ফলকটি একটা পাথরের বাক্সে ঢুকিয়ে দিলেন। তারপর সেই বাক্স রাজপ্রাসাদের এক গোপন সুড়ঙ্গের দেয়ালে স্থাপন করা হলো। সেই রাতে শশাঙ্কের অন্তর্ধান ঘটে। কেউ জানে না তিনি মারা গিয়েছিলেন নাকি গোপনে আত্মগোপন করেছিলেন। 1225 খ্রিস্টাব্দ, এক নতুন রহস্য। প্রায় 600 বছর কেটে গেছে। তুর্কি সুলতান ইলতুৎমিশের সৈন্যরা বাংলার দিকে অগ্রসর হচ্ছে। এই সময় এক তরুণ ব্রাহ্মণ অনিরুদ্ধ সেন তরুণ সুবর্ণের এক ধ্বংসপ্রাপ্ত মন্দিরের শিলালিপি পরীক্ষা করছেন। তিনি ইতিহাসের প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন এবং শশাঙ্কের শাসনকাল সম্পর্কে জানার চেষ্টা করছেন। হঠাৎ একদিন মন্দিরের ভাঙা স্তম্ভের গায়ে তিনি কিছু সংকেত দেখতে পেলেন। এই ভাষা তো খরষ্ঠী বা ব্রাহ্মী নয়, তবে এটা কি? অনিরুদ্ধ বিড়বিড় করলেন। তিনি সংকেতগুলো কাগজে তুলে নিলেন। সংকেতগুলো মিলিয়ে তিনি বুঝতে পারলেন এটা একটি প্রাচীন গুপ্তধন বা তথ্যের শব্দ, যা শশাঙ্ক রেখে গিয়েছে। সংকেতের সন্ধানে অনিরুদ্ধ যখন কর্ণ সুবর্ণের ধ্বংসাবশেষ ঘুরে বেড়াচ্ছিলেন, তখনই তার উপর হামলা। সেনাপতি ইজাহাজউদ্দিন, এক নির্মম তুর্কি সেনানায়ক, ইতিমধ্যেই এই সংকেত সম্পর্কে জানতে পেরেছেন। আমাদের দরকার সেই ফলক। কোথায় লুকিয়ে রেখেছ? ইজাহাজউদ্দিন গর্জন করল। অনিরুদ্ধ পালিয়ে যান কর্ণ সুবর্ণের গোপন সুড়ঙ্গ, যেখানে তিনি এক প্রাচীন পাথরের দেয়ালের শিলালিপির মতো কিছু খুঁজে পান। তিনি দেয়ালে চাপ দিতেই গুপ্ত দরজা খুলে। এবার সামনে দেখা গেল একটি প্রাচীন পাথরের বাক্স, যার গায়ে খোদাই করা আছে শশাঙ্কের রাজমুদ্রা। অনিরুদ্ধ বাক্সটা খুলতেই একটা তাম্র ফলক বেরিয়ে আসে। তাতে লেখা ছিল, যদি আমার রক্তের কেউ এই ফলক খুঁজে পায় তবে সে গৌড়ের প্রকৃত অধিকারী, কিন্তু যদি শত্রুর হাতে পড়ে তবে বাংলা আর কখনো স্বাধীন হবে না। তবে এটা শুধু কথা খেলা নয়, এর সাথে একটা মানচিত্র দেওয়া ছিল। সেই মানচিত্র অনুযায়ী কর্ণ সুবর্ণের এক নির্দিষ্ট স্থানে শশাঙ্কের গুপ্তধন ও গোপন নথি রক্ষিত ছিল। ইজাহাজউদ্দিন সেনাবাহিনী নিয়ে সেখানে পৌঁছায়, আর অনিরুদ্ধ শেষ শক্তি দিয়ে তাকে আটকানোর চেষ্টা করে। এক ভয়ঙ্কর যুদ্ধ। শেষ মুহূর্তে অনিরুদ্ধ সেই ফলক ভেঙে ফেলেন, যাতে ইজাহাজউদ্দিন কখনোই শশাঙ্কের গুপ্তধনের তথ্য না পায়। তুর্কি বাহিনী গৌড় জয় করলেও শশাঙ্কের সত্যিকারের উত্তরাধিকার আজও অধরা। আজও কর্ণ সুবর্ণের ধ্বংসপ্রাপ্ত শহরে গুপ্তধনের গুজব রয়ে গেছে। শশাঙ্ক কি সত্যি ধন রেখেছিলেন, নাকি এটা ছিল এক সেরা রাজনৈতিক চাল? তবে ইতিহাসের পাতায় অনিরুদ্ধের সেই রাতের লড়াই অজানা থেকে গেছে। ঐতিহাসিক পটভূমিতে সৃষ্ট একটি গল্প, মোহাম্মদ বখতিয়ার খলজির শেষ অভিযান। 1227 খ্রিস্টাব্দ। বাংলা জয়ের পর অনেক দিন কেটে গেছে, কিন্তু খলজি শাসনের ভিত ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খলজি এখন আর আগের মতো শক্তিশালী নন। মুসলিম আমলাতন্ত্রের মধ্যে বিশ্বাসঘাতকতার গুঞ্জন চলছে। এমনই এক সময়ে নতুন এক অভিযানের ডাক আসে, তিব্বতের রহস্যময় ভূমিতে অভিযান। বখতিয়ার খলজি শুনেছিলেন তিব্বতের রাজধানী লাসা বিপুল ধন সম্পদে পরিপূর্ণ। ভারতজয়ী এই সেনাপতি ঠিক করেন তিনি এখন সেই ধন সম্পদ লুট করতে যাবেন।
যদিও সেনাপতিরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে, তবু খলজির ইগো আর লোভ তাকে ঠেলে দেয় এক ভুল পথে। তখনকার বাংলা ছিল কেবলমাত্র নামমাত্র তুর্কি শাসনে। প্রাকৃতিক বিপর্যয়, যুদ্ধ ও আভ্যন্তরীণ বিদ্রোহের কারণে খলজির শক্তি অনেকটাই ক্ষয়প্রাপ্ত। তার সৈন্য সংখ্যাও আগের তুলনায় অনেক কম। অভিযানের আগেই সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ দানা বাঁধে। কিছু সেনাপতি মনে করেন এই অভিযান কেবলমাত্র আত্মহননের সামিল। তবু তারা খলজির সামনে নথি স্বীকার করে, কিন্তু গোপনে তাদের মনে অন্য পরিকল্পনা চলতে থাকে। এদিকে সেনাবাহিনীর মধ্যেই রয়েছে গুপ্তচর। কিছু সেনা চুপি চুপি বাংলার আদি শাসকদের কাছে বার্তা পাঠায়, যাতে তারা সুযোগ বুঝে খলজিকে দুর্বল করে দিতে পারে। খলজি তার বাহিনী নিয়ে উত্তরের দিকে রওনা হন। তাদের গন্তব্য তিব্বতের দুর্গম পার্বত্য উপত্যকা। কিন্তু প্রকৃতি যেন শত্রুর চেয়ে কম ভয়ঙ্কর নয়। শীতে জমে যাওয়া নদী, অতিরিক্ত ঠান্ডা, খাদ্যের অভাব, এর সবই খলজির বাহিনীকে দুর্বল করে ফেলে। অনেক সৈন্য অসুস্থ হয়ে পড়ে, কেউ কেউ দলত্যাগ করতে শুরু করে। তিব্বতে পৌঁছানোর আগেই স্থানীয় অধিবাসীরা খলজির উপস্থিতি টের পায়। যাযাবর যোদ্ধারা পাহাড়ি পথ বন্ধ করে ফেলে। এদিকে সেনাদের খাদ্যাভাব চরমে পৌঁছায়। খলজি বুঝতে পারেন তারা ভুল পথে চলে এসেছে। এবার শত্রুরা পাহাড়ি গুহার মধ্যে লুকিয়ে খলজির বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। তিব্বতীয় বৌদ্ধ যোদ্ধারা অপ্রত্যাশিতভাবে আক্রমণ চালায়। তারা খলজির সেনাদের টুপের মতো ব্যবহার করে ভুল পথে চালিয়ে দেয় এবং পাহাড়ি পথে হারিয়ে ফেলতে বাধ্য করে। এর মধ্যে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা, সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। খলজিরই কিছু তুর্কি সেনাপতি, যারা এতদিন অসন্তুষ্ট ছিল, তারা সুযোগ বুঝে বিদ্রোহ ঘোষণা করে। মধ্যরাতে খলজির তাঁবুতে অতর্কিত আক্রমণ চালানো হয়। তার প্রিয় কিছু দেহরক্ষী খুন হন এবং খলজি নিজেও চরম সংকটে পড়েন। বখতিয়ার বুঝতে পারেন তার শেষ সময় হয়ে এসেছে। যারা এতদিন তার সেনাবাহিনীর অংশ ছিল, তারাই আজ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। আহত খলজি কোনো রকমে পালিয়ে যান একটি পরিত্যক্ত গুহার দিকে, কিন্তু বিদ্রোহীরা তাকে ছাড়ে না। পাহাড়ের নির্জন এক উপত্যকায় তাকে ধরা হয়। অবশেষে এক বিশ্বাসঘাতক তার তরবারি চালিয়ে খলজির জীবনাবসান ঘটায়। তার মৃত্যুর পর সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। কেউ আবার বাংলায় ফেরার চেষ্টা করে, কিন্তু পাহাড়ের নিষ্ঠুর প্রকৃতি তাদের কাউকে রেহাই দেয় না। এভাবেই বাংলার ইতিহাস থেকে হারিয়ে যায় এক সময় দুর্ধর্ষ যোদ্ধা মোহাম্মদ বখতিয়ার খলজি। গোপন মিশন, শিবাজির অজ্ঞাত অভিযান। সাল 1665। পুরান্দার চুক্তির পর মুঘলদের হাতে কিছু দুর্গ তুলে দিতে হলেও শিবাজী মহারাজ কখনোই পুরোপুরি আত্মসমর্পণ করেননি। তার মন সদা জাগ্রত ছিল কিভাবে মারাঠা সাম্রাজ্যকে আরো শক্তিশালী করা যায়। সেই সময় এক গুরুত্বপূর্ণ সংবাদ আসে তার কাছে। দিল্লির মোগল শাসকের এক সেনাপতি মীর জুমলার কাছে এমন একটি মানচিত্র রয়েছে, যেখানে মারাঠাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এই মানচিত্র যদি মোগলদের হাতে থাকে, তবে মারাঠাদের জন্য বিপদ আসন্ন। শিবাজী তার সবচেয়ে বিশ্বস্ত কিছু যোদ্ধা বাহিরাজি নায়েক, বিষ্ণুদাস ও গুপ্তচর তানাজি মালুসরেকে সঙ্গে নিয়ে ছদ্মবেশে মুঘল দুর্গে প্রবেশ করার পরিকল্পনা করে। মিশনটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারা নিজেদের মুসলিম ব্যবসায়ী সেজে দুর্গে প্রবেশ করে।
কারণ দুর্গে কোনো বহিরাগত সহজে ঢুকতে পারত না। তবে দুর্গের ভেতরেই ছিল এক বিশ্বাসঘাতক, যে গোপনে মোগলদের খবর দিচ্ছিল। সে জানতে পারে কিছু অচেনা ব্যক্তি দুর্গে প্রবেশ করেছে এবং তারা সম্ভবত মারাঠাদের গুপ্তচর। রাতের আধারে শিবাজি ও তার দল দুর্গের এক গোপন অংশে প্রবেশ করে, যেখানে মানচিত্রটি লুকিয়ে রাখা ছিল। কিন্তু ঠিক তখনই বিপদ এসে যায়। বিশ্বাসঘাতকের মাধ্যমে খবর পেয়ে মোগল সৈন্যরা দুর্গের ভিতর তাদের আটকে ফেলার চেষ্টা করে। শিবাজি বুঝতে পারে পালানোর জন্য সময় খুবই কম। তিনি তানাজিকে দ্রুত একটি ছোট্ট সংকেত পাঠাতে বলেন। বাহিরাজি নায়েক ও বিষ্ণুদাস সামনের দরজায় পাহারা দেওয়া মোগল সৈন্যদের ব্যস্ত রাখতে থাকেন। ঠিক তখনই তানাজি একটি গোপন সুড়ঙ্গের সন্ধান পান, যা দুর্গের বাইরের দিকে যায়। এই সুড়ঙ্গের অস্তিত্ব সম্পর্কে খুব কম লোক জানত, তবে শিবাজি আগেই এর কিছু সূত্র পেয়েছিল। তারা দ্রুত সেই পথ ধরে পালানোর চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই বিশ্বাসঘাতক তাদের পথ আটকায়। সে ছিল দুর্গেরই এক তারক, নাম ছিল ইকবাল খান। ইকবাল খান জানত শিবাজি ধরা পড়লে মোগল সম্রাট অরঙ্গজেব তাকে বিরাট পুরস্কার দেবেন, কিন্তু শিবাজির উপস্থিত বুদ্ধি তাকে আবারও রক্ষা করে। তিনি ইকবাল খানের সঙ্গে কথা বলে তাকে বিভ্রান্ত করেন এবং ঠিক সেই মুহূর্তে তানাজি পিছন থেকে ইকবাল খানকে কাবু করে ফেলে। কিন্তু এখানেই বিপদ শেষ হয়নি। তারা সুড়ঙ্গের মুখে পৌঁছানোর আগেই একদল মোগল সৈন্য সেখানে এসে হাজির হয়। শিবাজি আর তার দল জানতেন এখন যুদ্ধ অনিবার্য। তারা 3 দিক থেকে আক্রমণ শুরু করেন। বাহিরাজি এবং বিষ্ণুদাস দুজনেই তলোয়ার হাতে একের পর এক মোগল সৈন্যকে প্রতিহত করেন। তানাজি তার ক্ষিপ্রতা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে অল্প সময়ের মধ্যে বেশ কয়েকজনকে পরাস্ত করেন। শিবাজি নিজেও লড়াইয়ে নামেন। তার তলোয়ারের কোপে একের পর এক সৈন্য মাটিতে লুটিয়ে পড়তে থাকে। এই তীব্র লড়াইয়ের মধ্যেও শিবাজি ও তার দল সুড়ঙ্গ পথে প্রবেশ করতে সক্ষম হয়। মোগলদের বিভ্রান্ত করে তারা দ্রুত সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে যান এবং একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে তাদের অপেক্ষারত ঘোড়াগুলোর সাহায্যে দুর্গ থেকে বহু দূরে চলে যান। শিবাজি শুধু মানচিত্র উদ্ধার করেই ক্ষান্ত হননি। তিনি পরে সেই মানচিত্র ব্যবহার করে মোগলদের একটি বড়সড় আঘাত হাতায়। মীর জুমলার পরিকল্পনা ভেস্তে যায় এবং শিবাজি মারাঠা সাম্রাজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে। এই গোপন মিশনের কথা ইতিহাসের পাতায় লেখা নেই, কিন্তু মারাঠা সাম্রাজ্যের ভবিষ্যৎ রক্ষায় এটি ছিল এক অতি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিবাজি তার বুদ্ধিমত্তা, সাহস এবং উপস্থিত বুদ্ধির মাধ্যমে মোগলদের হাত থেকে আবারও রক্ষা পান এবং মারাঠা সাম্রাজ্যের শক্তিকে আরো দৃঢ় করে। এই অভিযান শুধুমাত্র শিবাজির বীরত্ব নয়, তার বুদ্ধিমত্তা ও কৌশলেরও এক অনন্য নিদর্শন। এই গোপন মিশন তার সামরিক নেতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে, যা ভবিষ্যতে মারাঠাদের আরও অনুপ্রাণিত করেছিল। ঐতিহাসিক রহস্য অ্যাডভেঞ্চার আকবরের গোপন সংকেত। সাল ফতেপুর সিক্রি রন্ধনমহলের নিঃশব্দ রাত। সম্রাট আকবর তার ব্যক্তিগত কুঠুরিতে চুপচাপ বসে আছেন। সামনে ছড়িয়ে ছিটিয়ে কিছু খাতা, কিছু ছাপা নকশা। এই কোড যদি শত্রুরা এটা পায়, তাহলে রাজ্য রক্ষা করা অসম্ভব হবে। সম্রাট জানতেন মুঘল সাম্রাজ্যকে বাঁচাতে হলে এই সংকেতকে সুরক্ষিত করতে হবে। 3 জন বিশ্বস্ত ব্যক্তিকে তিনি দায়িত্ব দেন, কিন্তু 3 জনের একজন মির্জা কাসিম পরদিন সকালে প্রাসাদের বাগানে মৃত অবস্থায় পাওয়া যায়। সংকেতটি গায়েব।
নিহত কাসিমের হাতে একটি সাদা কপালের চিহ্ন আঁকা। এই প্রতীক এক প্রাচীন গুপ্তচক্রের শ্বেত কপাল, যাদের উদ্দেশ্য মুঘল সাম্রাজ্যকে ধ্বংস করা। রুকনউদ্দিন সরব হলেন। এই সাদা কপাল মানে বিপদ। আমরা যদি আজই ব্যবস্থা না নিই, প্রাসাদ রক্ষা করা যাবে না। সম্রাট আকবর বললেন, ডেকে পাঠাও বল্লভ দত্তকে, সেই পারবে সংকেত ভেদ করতে। বেনারস। বেনারসের এক প্রাচীন শিব মন্দির নিচে গোপন গুহা। বল্লভ ও রুকনউদ্দিন সেখানে পৌঁছায়। এই পথ নিচে নামতে হবে, কিন্তু গুহার ভিতরে আলো নেই। সংকেতে বলা আছে অন্ধকারেই আলো থাকে। তারা পায় একটি বর্মের টুকরো, যার মধ্যে খোদাই করা আত্মরক্ষার সংকেত। ফতেপুর সিক্রির দরজায় দাঁড়িয়ে শ্বেত কপালের বাহিনী, অভ্যন্তরে সম্রাট আকবর। বল্লভ, সংকেত কি বলে? সম্রাট, সংকেত নির্দেশ করে সেই বিশেষ ঢাল যা এই আক্রমণ করতে পারবে। এটা কোনো অস্ত্র নয়, এটা একটা প্রতিকৌশল। রুকনউদ্দিন উচ্ছ্বসিত হয়ে বললেন, আমরা তা পৌঁছে দেব এখনই। সেই বিশেষ ঢাল ও পরিকল্পনার সাহায্যে মুঘল সাম্রাজ্য রক্ষা পেল। বল্লভ ও রুকনউদ্দিন ফিরে এলেন নায়ক হিসেবে। কিন্তু শ্বেত কপাল কি নিঃশেষ হলো? রহস্য রয়ে গেল, কারণ ইতিহাস সবকিছু বলে না। কিছু সংকেত শুধু বেছে নেয় সঠিক শ্রোতা।